হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। যাই হোক, আবার একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার মনে হয় আজকের যে এপিসোডটা আমি করতে চলেছি সেটা তোমাদের অনেকেরই খুব কাজে লাগবে। দেখো, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ছাত্ররা যারা পরীক্ষা দিয়েছে তারা করলো। তোমরাও তাদের মুখ থেকে শুনতে পেরেছো যে এবার কোন সাবজেক্টে কি রকম পরীক্ষা হলো, কোশ্চিন পেপার কেমন হলো, কে কেমন পরীক্ষা দিয়েছে সেটা তোমরা জেনে গেছো। তো তাদের কাছ থেকে এটাও শোনার চেষ্টা করেছো যে কোন সাবজেক্টটা সহজ হলো, কোন সাবজেক্টটা কঠিন হলো। তোমরা হয়তো ভেবে নিচ্ছ যারা বলছে এই সাবজেক্টটা সহজ হলো, ওই সাবজেক্টটা কঠিন হলো, সেই রকম পার্টিকুলার কারো কাছ থেকে শুনে বা জেনেই এটা কিন্তু কোনো রকম ভাবে ধারণা করে নেওয়া যায় না যে সত্যি সত্যি ওই সাবজেক্টটাই কঠিন। তোমরা যারা সামনেবার মাধ্যমিক দেবে বা যারা 9 এ পড়ছো তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা ইতিমধ্যেই 7টা-8টা সাবজেক্ট পড়া শুরু করে দিয়েছো। অর্থাৎ যারা ক্লাস 10 এ বা 9 এ পড়ছো তারা 7টা সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া করছো। 7টা সাবজেক্ট কি কি? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। এবার 9 এর ছেলেরা প্রথম দুটো সাবজেক্ট পেল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আলাদাভাবে। ক্লাস 10 এ যারা পড়ছো তোমাদের ক্ষেত্রে তোমরা অলরেডি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ক্লাস 9 এ পড়ে এসছো আলাদা। কিন্তু তোমরা এটা বুঝতে পারছো তোমাদের পরীক্ষা দিতে হবে এই 7টা সাবজেক্টেই। তো তোমাদের কাছে এই মুহূর্তে কোন সাবজেক্টটা মনে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন? দেখো, আমি আমার রিয়ালাইজেশন থেকে বলছি যে আমি এই প্রায় 30-32 বছর ধরে বা 34 বছর ধরে টিউশনি করছি। তার সাথে সাথে আমি যে চাকরিটা করি সেই চাকরি পিরিয়ডেও আমি স্কুলে বেশ কিছুদিন যাবৎ পড়িয়েছিলাম। সেই মুহূর্তটাও বলছি, সমস্ত সাবজেক্টকে অনুধাবন করে আমার কাছে যেটা মনে হয়েছে ক্লাস 10 এর ক্ষেত্রে বা ক্লাস 9-10 এর ক্ষেত্রে তুলনামূলক কঠিন সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তুলনামূলক কঠিন, তবে কোনোটাই কঠিন নেই। যদি কেউ বুঝতে পারে তাহলে তার ক্ষেত্রে সেটাও সবচেয়ে সোজাই হতে পারে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে কারণটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে এমন একটা সায়েন্স সাবজেক্ট যেটার তুমি যদি শুধুমাত্র নোট পড়ে যাও 60% নাম্বার পাবে। পুরো বইটাকে যদি ফলো করো এবং সাইড সাইড থেকে আরো কিছু যদি পড়ো তাহলে তুমি 90-90 পাবে। এবং এই সাবজেক্টটা পড়তে গেলে তোমার ফিজিক্যাল সায়েন্সের সাথে সাথে অঙ্কেরও একটা বেশ ভালো জ্ঞান রাখতে হবে এবং অঙ্ক অবশ্যই করতে হবে। তো আজকে আমি যেটা তোমাদের বলতে এসেছি যে তোমরা যারা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে আগামী বছর, তারা কিভাবে ফিজিক্যাল সায়েন্সটা পড়লে পারে তোমাদের 90-90 মার্কটাই তোমরা তুলতে পারো বা ক্যারি করতে পারো, বা তোমরা তোমাদের খুব কঠিন সাবজেক্টটাকে অনেকটা ইজি করে নিয়ে এগিয়ে যেতে পারো, সেটা নিয়েই আজকের আলোচনা। যাই হোক, তোমরা হয়তো শুনে গেছো যে ফিজিক্যাল সায়েন্স এবারে অনেকটা সহজ হয়েছে। সুতরাং আমরা এই বিষয়টা কিন্তু একটা রিয়ালাইজ করি, যেটা এবার সহজ পরের বার সেটাই ঠিক কঠিন হয়। এটা একটা মোটামুটি ভাবে চলতি নিয়ম। সত্যি নাও হতে পারে, সামনেবার হয়তো আরো সহজ হতে পারে। কিন্তু তুমি যদি বিষয়টাকে আরো ভালোভাবে পড়ো তাহলে সেটা তোমার কাছে আরো সহজতর হিসাবে উপস্থাপিত হবে। যাই হোক, ফিজিক্যাল সায়েন্স আমি মূলত ক্লাস 10 কে নিয়ে কথা বলছি, কারণ 9 এবং 10 দুটো একই ব্যাপারই দাঁড়াবে প্রায়। তবুও 10 কে নিয়ে বলছি কারণ তোমরা সামনে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তোমাদের এই সাবজেক্টের প্রতি মনোযোগিতাটা আরো অনেকটা বেশি পরিমাণ দিতে হবে। তাই আমি বলছি, এইবারে আমি বলছি, দেখো তোমরা প্রথমতই ফিজিক্যাল সায়েন্স পড়ার আগে জেনে নাও তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটাল চ্যাপ্টার কতগুলো আছে। এটা জানা এই কারণে দরকার, কারণটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা যদি তুমি না জানতে পারো, কোন কি কি প্রশ্ন কি কি ভাবে তোমাকে উপস্থাপিত করতে হবে। দেখো, ক্লাস 9-এ যেভাবে করে এসছো ক্লাস 10-এ কিছুটা চেঞ্জ হয়। মানে ক্লাস 9-এ অনেক সময় নিজ নিজ স্কুল নিজ নিজ কোশ্চিন করে, তাই কোশ্চিনের ধাঁচগুলো যতটাই বোর্ড বলে দিক না কেন তারপরেও তারা কিছুটা পরিবর্তন করে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, বোর্ড যেটা যেভাবে বলে দিয়েছে সেইভাবেই হবে। তাই তোমার প্রথমেই জেনে নিতে হবে তোমার সিলেবাসটা কি, তোমার মোট চ্যাপ্টার কতগুলো, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার গুলোকে করতে হবে। প্রথমত বলে দিই, তোমাদের
টোটাল চ্যাপ্টার হচ্ছে জেনারেল ফিজিক্সে তোমাদের চ্যাপ্টার হচ্ছে 3টা। জেনারেল ফিজিক্স মানে এই বিষয়গুলো ফিজিক্সের মধ্যেও পড়ে, কেমিস্ট্রির মধ্যেও পড়ে। তাই প্রথম যে 3টে চ্যাপ্টার আছে তাদেরকে আমরা বলছি জেনারেল ফিজিক্স বা জেনারেল ফিজিক্যাল সায়েন্স। নেক্সট অংশগুলো 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টার গ্যাসের আচরণ, 4টে চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনা, আলো, চলতরিৎ এবং পরমাণু নিউক্লিয়াস। এই 4টে চ্যাপ্টারকে ফিজিক্সের মধ্যে ফেলা হয়। যদিও পরমাণু নিউক্লিয়াসটা এটা কেমিস্ট্রির মধ্যেও তোমরা পড়তে পারবে এর পরবর্তীতে। যাই হোক, তবুও বলছি এই ফিজিক্সের এই চ্যাপ্টারে মোট এই 4টে চ্যাপ্টার আছে এবং কেমিস্ট্রিতে তোমাদের টোটালে 6টা চ্যাপ্টার আছে। এবার দ্বিতীয় কোশ্চেন, এই 6টা চ্যাপ্টার, এই যে টোটাল 6 4 10 3 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টারের মধ্যে স্যার আমি তো ফিজিক্যাল সায়েন্স কোন কোন চ্যাপ্টার বেশি করে গুরুত্ব দিয়ে পড়বো? হ্যাঁ, এবারই বলছি। তোমাদের দেখো চ্যাপ্টারগুলো 13টা থাকলেও এমন ভাবে বিন্যস্ত করা হয়েছে, একটা চ্যাপ্টারকে যদি তুমি বাদ দাও তাহলে তুমি সেই চ্যাপ্টারের সেই নাম্বারগুলো পাবে না, অ্যান্সার করতে পারবে না। দ্যাট ইজ, আমি বলছি ধরে নাও তুমি আলোটা তোমার কাছে খুব কঠিন মনে হলো, 9এও আলো পড়েছো, 10এও আরো আলো পড়তে হচ্ছে। এবার এই আলোটা তোমাদের কাছে যদি কঠিন মনে হয়ে থাকে, তুমি মনে হচ্ছে যে আলোটাকে আমি বাদ দিয়ে চলবো। এবার বাদ দিয়ে চললে কি ঘটনা ঘটতে পারে? আলোতে নির্ধারিত নাম্বার 12, তুমি 12 নাম্বারের কম অ্যান্সার করে আসবে। দ্যাট ইজ 90 মার্কের তুমি যে অ্যান্সার করতে যাচ্ছ সেখানে তুমি চেষ্টা করলেও আলো যদি বাদ দিয়ে থাকো, অ্যান্সার যদি না করতে পারো, 78 মার্কের অ্যান্সার করে আসবে। তাহলে তুমি 90 পাওয়ার তুমি কোনো চিন্তাই করতে পারো না। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই একটা নির্ধারিত নাম্বার আছে এবং এমনভাবেই কোশ্চিন সেট আপ করা হয় সবকটা চ্যাপ্টার থেকেই তোমাদের কোশ্চিন আসবে এবং সবকটা চ্যাপ্টারের কোশ্চিনকেই তোমাদের হিট করতে হবে। যেমন ধরো তোমাদের কোশ্চিনগুলো কি থাকে, কোশ্চিনগুলো প্রথমের দিকে থাকে কি আমাদের 15টা মাল্টিপল চয়েস। তোমরা দেখেছো সমস্ত সাবজেক্টেরই মোটামুটি এইরকমই 15টা মাল্টিপল চয়েস থাকে। এই মাল্টিপল চয়েস তোমাদের করতে হবে। ঠিক সেই মাল্টিপল চয়েসে কোন কোন চ্যাপ্টার থেকে মাল্টিপল চয়েস আসবে সেটাও সিলেবাসে বলে দেওয়া আছে। তোমরা যে কোনো তোমাদের বইয়েও পাবে, এমনকি তোমরা যদি কোনো নোট বই, যে কোনো কোম্পানির নোট বই তুমি কিনলে দেখবে নোট বইয়ের প্রথমেই সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বোর্ডের সিলেবাসটা দেওয়া আছে, সেইভাবে তোমাদের করতে হবে মাল্টিপল চয়েস। তারপরে কি, তারপরে থাকছে এটা এমসিকিউ গেল। এবার এসএ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ থাকবে। শর্ট অ্যান্সার টাইপ কত থাকছে তোমাদের? এবার 15-র পরে সেইখানে তোমাদের আবার 18 মার্ক চলে আসছে। এইবার তোমাদের সেই 18টা করতে হবে শর্ট অ্যান্সার টাইপ। সেইখানটাই তোমাদের হয়তো কোনো একটা কোশ্চিন যদি বলে যে এই কোশ্চিন করো অর এটা করো, অর্থাৎ ধরে নাও তোমাকে দিয়ে দিল 2-এর সি নাম্বার কোশ্চিন, যেটা দিয়ে দিল সি এর সাথে হয় সি করো না হয় সি এর অথবাটা করো। এই অথবা সি যেটা দিবে সেটা দেখবে একই চ্যাপ্টার থেকে কোশ্চিন দিচ্ছে। তাহলে পরে তোমাদের কি হলো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ওই চ্যাপ্টারটাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি সেই অ্যান্সারই করতে পারবে না। পরের সেই অধ্যায়গুলোতে যেখানে 2 নাম্বারে কোশ্চিন আছে সেখানেও সেম ভাবে কোশ্চিন আসবে, হয় আমাকে করো না হয় ওকে করো, কিন্তু সেই দুটো একই চ্যাপ্টার থেকে কোশ্চিন আসবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের 13টা চ্যাপ্টারই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে। কোনো চ্যাপ্টারকে যদি তুমি বাদ দাও তাহলে তুমি 90-এ 90 মার্কস পেতে পারো না, অর্থাৎ পাবে না, তুমি অ্যান্সারই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে স্যার তো নাম্বারই দেবে না। তাহলে তোমাদের এইবার পড়াটা শুরু করবে কিভাবে? তাহলে তুমি এতক্ষণে বুঝে গেছো যে তোমাকে 13টা চ্যাপ্টারই পড়তে হবে। 13টা চ্যাপ্টার মধ্যে স্পেশাল আমি কয়েকটা চ্যাপ্টারের কথা লাস্টে বলছি। এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি? এই চ্যাপ্টারগুলো করার সময় তোমাদের গুরুত্বটা বেশি দিতে হবে। প্রথমত, তোমরা তোমাদের যে নোট বই যে যতটা আছে নোট বই ফলো করার আগে, নোট বইটা তখন তুমি পড়বে আগে তোমরা তোমাদের যে টেক্সট বই তোমরা ফলো করছো, যে কোনো রাইটারের টেক্সট বই তুমি ফলো করতে পারো, অবশ্যই সেটা উপরে দেখে নেবে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে লেখা আছে কিনা, সেই নোট বই সেই টেক্সট বইটাই ফলো করবে। অন্য টেক্সট বই ফলো করার দরকার নেই। টেক্সট বইয়ের ক্ষেত্রে পেজ নাম্বার পর্যন্ত বলে দেওয়া আছে, সেই রকম পেজ নাম্বারেরই নিবে। মোটামুটি ভাবে আমার যতদূর মনে হচ্ছে 148-49 পাতার মধ্যেই প্রত্যেকটা টেক্সট বই হবে। এইবার এই টেক্সট বইগুলো
পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইন ভালো ভালো করে পড়ো এবং প্রত্যেকটা লাইন থেকে তুমি তোমার মতো করে কোশ্চিন করো। দেখো কোশ্চিন বেশিরভাগ লাইন থেকে উঠে আসবে, সেই কোশ্চিনগুলো দরকার হলে তুমি খাতায় লিপিবদ্ধ করো। স্যাররা যদি নোট দেন 2 নাম্বার 3 নাম্বারে নোট দেয়। মাইন্ড ইট, ফিজিক্যাল সায়েন্সে 1 নাম্বারে কোশ্চিন তোমাদের প্রায় 50 মার্কের থাকবে। টোটাল কোশ্চিনের মধ্যে তোমাকে 1 নাম্বারে কোশ্চিনই লিখতে হবে 50-এ। প্রথম 36 তো একদমই এক, তারপরে 14টা যেটা রেখে দিলাম সেই 14টা দেখো ওই 2 নাম্বারে কোশ্চেনে 1+1 করে 2 দিবে। আবার যেগুলো দেখবে তোমার 5 নাম্বারে কোশ্চেন সেখানে 1+1+2+1 এইরকম করে কোশ্চেন থাকবে। অর্থাৎ তোমাকে আলটিমেটলি 50টা শর্ট কোশ্চেন করতে হবে। সুতরাং ফিজিক্যাল সায়েন্স হচ্ছে সেই সাবজেক্ট যেখানে তোমাকে মিনিমাম মানে 90টা কোশ্চেন 90 নাম্বারের কোশ্চেনের মধ্যে 50টাই 1 নাম্বারে কোশ্চেন লিখতে হবে। তাই শুধুমাত্র নোট থেকে বড় বড় কোশ্চেন পড়ে তুমি এটা কমন পেতে পারো না। বিষয়টা মাথার মধ্যে ঢুকে গেল। দ্বিতীয়টা হলো ফিজিক্যাল সায়েন্সে মোস্ট যে জায়গাটা ভুল হয় সেটা হচ্ছে যখন আমি কোনো কিছু অঙ্ক করি বা কোনো লিখি সংজ্ঞা, সেই সংজ্ঞাটা লিখার সময় তার ওই রাশিটার যে একক হবে সেই এককে ভুলটা খুব বেশি হয়। আমি এখন দেখি কোন পদ্ধতিতে লিখছি, সেই পদ্ধতির এককটা কি হবে, সেই প্র্যাকটিসটা প্রথম থেকে খুব ভালো করা উচিত এবং এককগুলো গঠন করাটাও ভালোভাবে তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে শিখে নিবে। যদি তোমাদের মনে হয় তোমরা শিখতে পারছো না, আমার চ্যানেলকে ফলো করো। আমার চ্যানেলেও আমি যখন ক্লাস নেব কিভাবে এককগুলো তোমাদের গঠন হয় তখন তোমরা দেখতে পাবে। আমার ফিজিক্যাল সায়েন্সের টোটাল 9 এবং 10 এর গোটা ক্লাসটাই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। নেক্সট কথা বলছি, এইবার যেটা আসছি, এইটা পড়ার পরে এইভাবে তোমরা তৈরি করার পরে তোমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে ফিজিক্যাল সায়েন্সে। অঙ্ক একটা ভাইটাল ব্যাপার। অঙ্কটা তোমরা খুব মনোযোগ সহকারে করবে। বিশেষ করে 4টে চ্যাপ্টার আছে, আমি নাম বলছি: রাসায়নিক গণনা, তাপ, আলো এবং চলতরিৎ। এই 4টা চ্যাপ্টারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। কারণ অঙ্ক যদি তুমি না করে আসতে পারো তাহলে দেখবে অটোমেটিক তুমি প্রায় 12 মার্কের অ্যান্সার তুমি করতে পারবে না। অর্থাৎ তোমাকে ওই অঙ্ক না করলে 78-এর অ্যান্সার করে তোমাকে আসতে হবে। তুমি সমস্ত কোশ্চেনের উত্তর পেরেছো কিন্তু অঙ্ক পারো না। ওই অঙ্ক পারো না জন্য তুমি 78-এর অ্যান্সার করবে। এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে মানে ঢুকিয়ে নেবে। ক্লাস 9-এ হয়তো অনেকেই অঙ্ক করনি, কিন্তু 9টা সেই গুরুত্বপূর্ণ জায়গায় যায়নি। এইবার কিন্তু তুমি 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে একজন। এবার ক্লাস 9-এ যখন তুমি ছিলে স্কুলের 200, 300, 400 ছাত্রের মধ্যে তুমি একজন ছিলে। এইবার কিন্তু তুমি 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে একজন। সুতরাং নিজেকে এইরকম চিন্তাই করবে না যে আমি 400 জনের মধ্যে একজন, তা না। তুমি এবার 10 লক্ষ পরীক্ষার্থীর একজন পরীক্ষার্থী। অর্থাৎ এবার প্রতিযোগিতা তোমার 10 লক্ষের সাথে। এই বিষয়টা মাথার মধ্যে নিয়ে নাও। তাই তোমাকে 90 পেতে হবে। তাই তোমাকে প্রথম থেকে এই 4টে চ্যাপ্টার, বিশেষ করে রাসায়নিক গণনা, তাপ, আলো, চলতরিৎ, অঙ্ক থাকবেই। এইবার সরি, আরো একটা চ্যাপ্টার আছে যেটা আমি ছেড়ে দিয়েছি, সেইটা একটু বলে নি: গ্যাসের আচরণ। এর মধ্যে বিশেষ 3টে চ্যাপ্টার: গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা এবং চলতরিৎ। এই 3টের অঙ্ক কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, কারণ এই 3টে থেকে অঙ্ক না করলে 100% অ্যান্সারই করা যাবে না ওই চ্যাপ্টারগুলো। তাই এই চ্যাপ্টারগুলোর 100% অ্যান্সার যদি তুমি করতে চাও তাহলে পারে এই গ্যাসের আচরণ, তারপরে রাসায়নিক গণনা এবং চলতরিৎ, এই 3টে চ্যাপ্টারের অঙ্ক তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে করতেই হবে। এইটা তোমরা মাথার মধ্যে রেখে দাও এবং এই অঙ্কগুলো করার সময় ভ্যারাইটিস টাইপের অঙ্ক করবে এবং তোমরা দেখে নিবে যে তোমরা ঠিক মতো এককগুলোকে লিখতে পারছো কিনা। যদি লিখতে না পারো সেটা বারবার প্র্যাকটিসের মাধ্যমেই এখনো তোমাদের 1টা বছর সময় হাতে পাবে। বিশেষ করে ক্লাস 10, ক্লাস 9 যারা, তারা তোমরা হয়তো অঙ্ক প্রথম শুরু করছো, ক্লাস 7 বা 8-এ তেমন একটা অঙ্কই করোনি, তাই তোমরা প্রথম অঙ্ক শুরু করছো। তাই প্রথম থেকেই তোমরা ক্লাস 9-এর ক্ষেত্রে বলছি, তোমরা প্রথম থেকে অঙ্কটাকে শুরু করবে যাতে অঙ্কগুলো তোমরা বুঝতে পারো। সাধারণ অঙ্কের মতো অঙ্ক নয়, সাধারণ অঙ্ক থেকেই এই অঙ্কগুলো তৈরি। খালি একটু ফর্মুলাগুলোকে যদি মাথার মধ্যে ঢুকাতে পারো, তোমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো যদি মাথার মধ্যে বুঝতে পারো, তাহলে পরে দেখবে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে সোজা সাবজেক্ট আর তোমাদের কাছে দ্বিতীয়টা নেই। নেক্সট আর একটা কথা বলছি, তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সে মোস্ট আরো কতগুলো নতুন জিনিস তোমাদের আসবে, নতুন একটা চ্যাপ্টার আসবে। সেটা হচ্ছে তোমাদের জৈব রসায়ন, যেটা তোমরা এ যাবৎকার ক্লাস 9 পর্যন্ত কেউ করনি। এইবার জৈব রসায়ন একটা নতুন চ্যাপ্টার আসবে এবং সেখানে বেশ ভালো মার্কস একটা আছেই।
6 মার্কস মতো সেই চ্যাপ্টার থেকে আসবে। সেই চ্যাপ্টারটা করার সময় তোমরা যে কাজটা করবে, প্রত্যেকটা যে একটা জৈব যৌগের প্রথম থেকে, যদিও এটা তোমরা হয়তো লাস্টের দিকে চ্যাপ্টারটা করবে, কিন্তু লাস্টের দিকে মানে ফার্স্ট টার্মের পরে করবা, সেকেন্ড টার্মে এই চ্যাপ্টারটা করবে, কিন্তু এই চ্যাপ্টারটা করার সময় খুব গুরুত্ব দেবে। কি করবে? প্রত্যেকটা যৌগের গঠনগত সংকেতগুলো ভালো করে দেখবে এবং আগেরটার সাথে পরেরটার কিরকম লিঙ্ক আছে, কতটা বাড়ছে কতটা কমছে, CH2 করে বাড়ছে কমছে বা CH4 করে কমছে, যেইভাবে কমা বাড়া হোক সেইগুলো একটু লক্ষ্য রাখবে। কারণ এইটা তোমাদের দেখবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ 11-12 যারা বিজ্ঞান নিয়ে পড়বে তাদের খুব খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। এবং জৈব রসায়ন কিন্তু একটা বড় পার্ট, যারা নিট দেবে তাদের কিন্তু জেনে থেকো জৈব রসায়ন থেকে 7-8টা কোশ্চিন আসে নিট থেকে। তাই ছোট থেকেই যদি তুমি জৈব রসায়নটা ঠিক মতো ক্যাপচার করে ফেলতে পারো, বড় হলে দেখবে তোমাদের 11-12 জৈব রসায়নটা অতটা আর ভুলই হচ্ছে না। দ্বিতীয়ত এখানটাকে যেটা করবে, গঠনগত সংকেত এবং প্রত্যেকটা যৌগের IUPAC নামকরণ তুমি নিজে করার চেষ্টা করবে। বইয়ে যেটা দেওয়া আছে, অনেক সময় বইয়ের সাথে তোমার ডিফার হতে পারে, কিন্তু ডিফার হলেও দেখবে 2-3 পদ্ধতিতে IUPAC নামকরণ করা যায়, সেটা একটু শিখে নিবে, তাহলে দেখবা তোমরা IUPAC নামকরণ করতে পারলে তোমার 11-12 প্রচুর সুবিধা হবে এবং 1 মার্ক IUPAC তোমার মাধ্যমিক অবধি থাকবেই। আর একটা জিনিস হচ্ছে এই জৈব যৌগের রিয়াকশনটা কিভাবে ভেঙে কোন মৌলটা চলে গিয়ে কোন মূলক ওখানে বসছে, সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে, বা কোন মৌল চলে যাচ্ছে কোন মৌল অ্যাড হচ্ছে, কিভাবে অ্যাড হচ্ছে সেটা দেখবে, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলছে। সেইটা প্র্যাকটিস করতে করতে তোমরা যদি বুঝতে পারো, যে ক্লাস 12-এ বিশেষ করে তোমাদের যখন জৈব রসায়ন পড়বে তখন এই রিয়াকশনগুলো প্রচুর প্রচুর তোমাদের লাগবে, প্রচুর তোমাদের লাগবে। এবং এই রিয়াকশন গুলোই তোমাদের হায়ার সেকেন্ডারি কোশ্চেনে তো আসবেই, সাথে সাথে তোমাদের নিট জেইতেও দেখবে এই কোশ্চেন গুলো 4-5-6 মার্কস করে চলে আসে। তাই এই চ্যাপ্টারটা ভীষণতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা তোমরা প্রথম থেকেই যদি এটা পড়ে থাকো তাহলে তোমাদের আগামী দিনের পথটা খুব সুগম হবে। বি কেয়ারফুল। নেক্সট আর একটা জিনিস দেখো, অজৈব রসায়নে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে তোমাদের প্রচুর রিয়াকশন আছে। এ যাবৎ কাল অব্দি ক্লাস 9 অব্দি আমি অনেক ছেলেকে দেখেছি, আমার শয়ে শয়ে ছাত্রদের মধ্যে থেকে দেখে বলছি তারা রিয়াকশনটার থেকে একটু দূরেই যায়। কারণটা হচ্ছে তারা ছোট থেকেই যেটা হচ্ছে সংকেতগুলোকে মুখস্থ করে না, যার দরুন সংকেতগুলো লিখতেও ভুল করে, রিয়াকশনটাকে সেই জন্য বেশি ভয় পায়। তাই রিয়াকশন ক্লাস 9 অব্দি খুব কম পড়ে, কিন্তু এই রিয়াকশনগুলো ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায় 11-12, প্রচুর পরিমাণে দরকার হয়ে পড়ে। এই ক্লাসে কিছুটা ফাঁকি দিয়ে তুমি 3 নাম্বার 4 নাম্বার কম পেলে এইরকম করে তুমি চলতে পারো, বাট সবসময় খেয়াল রাখবে অজৈব রসায়নের রিয়াকশনটা ভাইটাল। এই রিয়াকশনগুলো তোমরা দেখবে, রিয়াকশনগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং এই রিয়াকশনগুলো যদি তোমরা ভালো পারো তাহলে পারে দেখবে রাসায়নিক গণনার অঙ্কগুলো ইজিলি হচ্ছে। এই রিয়াকশন থেকেই রাসায়নিক গণনার অঙ্কগুলো দেওয়া হয়। রাসায়নিক গণনাতে যে কোশ্চিনটা আসবে, 1 নম্বরে 2টো কোশ্চিন আসবে আর বাদ বাকি একটা কোশ্চিন আসবে, সেটা অঙ্কেরই কোশ্চিন, এবং সেটাতে তোমাকে রিয়াকশন করতে হবে। তাই রিয়াকশনটা যদি তুমি না জানো তাহলে রাসায়নিক গণনার অঙ্কটা একদমই তোমার দ্বারা সম্ভব হবে না। তাহলে আলটিমেটলি কি হলো, যে প্রথম থেকে বলছি যে তোমরা তোমাদের যে বইটা আছে, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বুকটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, যত পারো 1 নম্বরের কোশ্চিন তুমি নিজের থেকে তৈরি করো, করার পরে যখন চ্যাপ্টার হয়ে যাবে তারপরে তোমরা ক্লাসিফাইড টেস্ট পেপার গুলোকে ঘাঁটার চেষ্টা করো, সেখান থেকে দেখবে 1 নম্বরে প্রচুর প্রচুর কোশ্চিন আসছে, সেই কোশ্চিন গুলোকে সলভ করার চেষ্টা করো, তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এইটুকুন তোমাদেরকে আমি অ্যাসিউর করছি। নেক্সট দ্বিতীয়ত তোমরা করবে কি, তারপরে যদি তোমাদের মনে হয় নোট বই থেকে, সাধারণত বেশিরভাগ নোট বই করেছে কি একই কোশ্চিন 4 জায়গাতে ইউজ করেছে, তাই একই কোশ্চিনকে 4 বার না করে একবার করে পড়ো, দরকার হলে দাগিয়ে নিয়ে তোমরা সেটা পড়লেও পড়তে পারো। তবে বড় কোশ্চিন গুলো খুব একটা নোট বই থেকে পড়ার দরকার নেই, এই কারণে দরকার নেই, সেগুলো যদি পড়ো আর সেটা যদি পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করে খাতায় লিখতে যাও তাহলে তোমরা সময় পাবে না। তাই বলছি যে তোমরা নোট বই পড়তে পারো, কিন্তু সেটা খুব অল্প, তোমরা টেক্সট বইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, এককগুলো বারবার লিখে প্র্যাকটিস করো, অঙ্ক যে যে চ্যাপ্টারে তুমি করবে, অর্থাৎ তোমাদের সূত্র যেই হয়ে গেল ওই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে, বিশেষ করে গ্যাসের ধর্মে, তারপরে তোমাদের রাসায়নিক গণনা, তারপরে তাপে, আলোতে, তড়িতে, বিশেষ করে তড়িৎ
রাসায়নিক গণনা এবং গ্যাসের আচরণ অঙ্ক তো করতেই হবে, সেই অঙ্কগুলোকে তোমরা ঝালাই করে নেবে এবং মাঝে মাঝে রিপিট করার মতো, যেমন অঙ্ককে আমরা কি করি, অঙ্কগুলো হয়ে গেলে আবার রিভাইজ করি, সেই এই অঙ্কগুলো যখন হয়ে যাবে তোমরা রিভিশনটা করে নেবে। তারপরে বিশেষ গুরুত্ব দেবে অজৈব রসায়ন, জৈব রসায়ন, এগুলোতে তোমরা খুব গুরুত্ব দেবে। আর চলতরিৎ এবং আলো, এই দুটো চ্যাপ্টার এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে 1/4 মার্ক তোমাদের আসবে। আলোতে 12, চলতরিতে 12, সুতরাং এই দুটো চ্যাপ্টার থেকে 12 24, দ্যাট ইজ ধরে নাও তোমাদের 90 এর মধ্যে 1/4 মার্ক 1/4 বেশি মার্ক চলে আসছে। তাই আমি বলছি এই দুটো চ্যাপ্টার পড়ার সময় সব ছাত্রদের কাছে এই দুটো চ্যাপ্টার খুব কঠিন মনে হয় তুলনামূলক অন্য চ্যাপ্টারের থেকে, কিন্তু আমার মনে হয় এই দুটো চ্যাপ্টার অন্য চ্যাপ্টার থেকে বেশি সহজ। যদি একটু এঁকে এঁকে তোমরা করতে পারো, অর্থাৎ গ্রাফিক্স গুলো আঁকবে, যখন পড়বে তখন নিজে খাতা কলম নিয়ে আঁকবে, ছবিগুলো আঁকবে, দেখবে তোমার ইজিলি তোমার সেই সূত্রগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, ইজিলি তুমি বুঝতে পারছো এবং মুখস্থ না করেও তুমি লিখতে পারছো, জাস্ট আঁকলেই সেই আঁকা থেকে তুমি বলে দিতে পারবে। তাই এই কথাগুলো যদি মনে রেখে ফিজিক্যাল সায়েন্স পড়ো, তাহলে আমার মনে হয় তোমরা ফিজিক্যাল সায়েন্সে 90 মার্কসই পেতে পারো। যাই হোক, আমি যা বললাম যদি তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্টসে জানাবে তোমাদের আর কি কি বিষয় জানার ইচ্ছা আছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।